স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। তোমাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স এমডিসি কোর্সে দুটি পেপার আছে। একটি হচ্ছে সিসি 6 পেপার, যেটা পড়তে হবে বিশ্ব রাজনীতি 1945 সালের পর থেকে। আরেকটি হচ্ছে পশ্চিমী রাষ্ট্রচিন্তা 1 অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1। এই দুটি পেপার পড়তে হবে। এবারে এখানে একটা বিষয় তোমাদের প্রথমেই বলি, তোমরা যারা প্রথম সেমিস্টারে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা সিসি 1 পেপার হিসাবে পড়েছো, অর্থাৎ সিসি 1 পড়েছো রাষ্ট্রবিজ্ঞানের এবং এর উপরে একটা এসিসি পেপারও পড়েছো, তোমাদের এই 5th সেমিস্টারে এসে দুটো পেপার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দিতে হচ্ছে। একটি হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 এবং আরেকটি হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1। এই দুটো পেপার পরীক্ষা দিতে হচ্ছে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 2 সাবজেক্ট হিসাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পড়েছো, তোমাদের একটি সাবজেক্টই পরীক্ষা দিতে হচ্ছে 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের, সেটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 এই পেপারটা, অর্থাৎ বিশ্ব রাজনীতিটা। এবারে এই দুটি পেপারের তোমরা 100% কমনযোগ্য সাজেশন তো দেখে নেবে। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের এই যে সিসি 6 পেপার আছে, এই পেপারটা কিন্তু একটু তুলনামূলকভাবে কঠিন পেপার, কারণ এই পেপারের উপরে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম প্রশ্ন আসতে পারে। তবে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে দিয়েছি, আর এই প্রশ্ন থেকে বাদ দেবে না। তাহলে বাদ দিলে সমস্যাটা কি হবে, তোমরা এই যে সিসি 6 পেপারে পরীক্ষা দিতে চলেছো, এটাই 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স যাদের আছে তারা ডিএসসিসি 10 পেপারে পরীক্ষা দিচ্ছে এবং সেক্ষেত্রে তাদের পরীক্ষা আগে হচ্ছে, তোমাদের পরীক্ষা পরে হচ্ছে। অর্থাৎ তাদের ধরো একটা প্রশ্ন পড়ে গেছে, সেই প্রশ্নটা কিন্তু তোমাদের আর পড়বে না। যে পুরোপুরি কোয়েশ্চেনটা পৃথক হবে আমি বলছি না, তবে ধরো তাদের যে প্রশ্নগুলো পড়েছে তোমাদের এমডিসিতে পরীক্ষা দেবে ওই সেম সিলেবাসে, সেখানে ধরো 40% 30% প্রশ্ন রিপিট হলো, 100% কিন্তু অনার্সেরও যা এলো এমডিসিদের তাই আসবে, এটা কখনোই কিন্তু সম্ভব নয়। তবে একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, আমি তোমাদের জাস্ট সচেতন করছি, সত্যটা কি সেটা বলছি। এবং তোমাদের যা সাজেশন দেওয়া আছে এই সাজেশন তোমরা ফলো করো, উপকৃত হবে এবং ভালো নম্বর পেয়ে পাস করে যাবে, তোমাদের চিন্তার আর প্রয়োজন পড়বে না। চলো আজকে তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দুটি পেপারের সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। প্রথমে তোমাদের সিসি 6 পেপার, সিসি 6 পেপার হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 অর্থাৎ 1945 সালের পর থেকে বিশ্ব রাজনীতি। এই যে পেপারটা তোমাদের আছে, এই পেপারটা অনেকটা শক্ত পেপার, এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তবে এখানে ধরো যে সাজেশন আমি দিয়েছি তোমাদের, ধরো আমি মডিউল 1 থেকে বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন তোমাদের 6টা দিয়েছি, তোমরা চাইবে এই 6টা প্রশ্নই তৈরি করতে, কারণ এর থেকে যদি বেশি পড়া তোমাদের পক্ষে পসিবল হয় তাহলে বেশি পড়তে পারো। তবে এখান থেকে কোনো প্রশ্ন বাদ দিতে যেও না, তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ তোমাদের আগে এই সিলেবাসে অনার্সের স্টুডেন্টরাও কিন্তু পরীক্ষা দেবে, সেই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো মডিউল 1 থেকে, দেখো মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, বিশ্বায়ন বলতে কি বোঝো, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ করো। সেকেন্ড প্রশ্ন, নির্জোট আন্দোলনের সূত্রপাত। নির্জোট আন্দোলন মানে কি, জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার এর পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে ঘটেছিল। পরের প্রশ্ন, বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান হিসাবে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব ও ভূমিকা আলোচনা করো। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যকারিতা আলোচনা করো, এর সাথে ব্রেক্সিটের প্রভাব উল্লেখ করো। নেক্সট,
পশ্চিম এশিয়ার রাজনীতি, পশ্চিম এশিয়ার রাজনীতি বলতে কি বোঝো? আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে বর্তমান প্যালেস্টাইন সংকট আলোচনা করো। এবার এখানে দেখো, তোমরা বলবে তাহলে কি স্যার মোস্ট ইম্পর্টেন্ট বলে কিছু নেই? হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে দেখো, এই তিনটে প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই তিনটে প্রশ্ন আমি এখান থেকে স্টার্ট দিয়ে দিয়েছি। তবে তোমাদের এই যে সিলেবাস, এই সিলেবাসের ওপর ক্যালকাটা ইউনিভার্সিটি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে পারে, তাই তোমাদের আমি প্রথমেই সাজেস্ট করলাম যে যদি পসিবল হয় তাহলে সমস্ত প্রশ্ন তোমরা দেখবে, না হলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো কোনোভাবেই তোমাদের স্কিপ করা যাবে না, এগুলো তো দেখতেই হবে। তারপরে দেখো, তারপর মডিউল টু থেকে বড় প্রশ্ন দেখো, স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। বর্তমান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুই দেশের সম্পর্কের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট আছে ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম নীতিটি কিভাবে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যার গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে মানবাধিকার রক্ষায় ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। এখানেও 6টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে 3টে প্রশ্ন, প্রথম 3টে প্রশ্ন দেখো আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি, অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে এই যে প্রশ্ন যে মানবাধিকার রক্ষায় ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিপুঞ্জের ভূমিকা, এটা কেবলমাত্র এই পোর্শনটাও দিতে পারে যে মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা লেখো, তারপর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিপুঞ্জের ভূমিকা লেখো, এই পোর্শনগুলো দিয়েও প্রশ্ন হতে পারে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখবে তোমাদের এই 6 পেপার থেকে। 5 নম্বরের প্রশ্ন, প্রথম মডিউল 1 থেকে দেখো, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। তারপরে কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। নেক্সট আছে দেখো, ইউরোপের রাজনীতিতে ব্রেক্সিটের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভূমিকা নির্দেশ করো। নেক্সট, ব্রিক্স এবং এশিয়ান এর ভূমিকা বা আসিয়ানের ভূমিকা সংক্ষেপে টিকা লেখো। টিকা আছে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, WTO, এগুলো দেখে রাখতে হবে তোমাদের। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন, ভারত বাংলাদেশের সম্পর্ক কি সময় পরীক্ষিত বন্ধু, সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো। নেক্সট, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা। নেক্সট, ভারত নেপাল শান্তি মৈত্রীর চুক্তি এর প্রধান বিষয়গুলি উল্লেখ করো। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকা বা ক্ষমতা আলোচনা করো। টিকা, সাধারণ সভা, মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জ, এগুলো টিকা তৈরি করতে হবে। এবারে পরের যে পেপারটি আছে CC7 পেপার, যে স্টুডেন্ট তোমরা আছো, অর্থাৎ যেসব ছাত্রছাত্রী তোমরা প্রথম সেমিস্টারে CC1 রাষ্ট্রবিজ্ঞান পড়েছিলে, তোমাদের 2টো পেপার পড়তে হবে। যারা তোমরা CC2 রাষ্ট্রবিজ্ঞান পড়েছিলে তোমাদের 6 পেপার পড়তে হবে, 7 পেপার পড়তে হবে না। তাই তোমরা যারা CC2 রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পড়েছো প্রথম সেমিস্টারে, তোমরা এবারে স্কিপ করে যাবে, তোমাদের আর দেখতে লাগছে না। তবে তোমরা যারা CC1 এর স্টুডেন্ট ছিলে, CC1 পড়েছো রাষ্ট্রবিজ্ঞানে, তোমরা এই সাজেশন অর্থাৎ CC7 ওয়েস্টার্ন পলিটিক্যাল থটটা দেখো। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, প্লেটোর ন্যায়তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে ম্যাকিয়াভেলির রাজনৈতিক অবদান আলোচনা করো। ম্যাকিয়াভেলি দিয়ে প্রশ্নগুলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে। তারপরে আছে অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ। তারপরে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য, এই 4টে প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে রোমানদের আইন ও নাগরিকত্বের তত্ত্ব আলোচনা করো। রোমানদের আইন তত্ত্ব আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, নাগরিকত্বের তত্ত্ব আলাদাভাবে প্রশ্ন আসতে পারে।
তারপরের প্রশ্ন আছে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো এবং আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে একটা টিপস তোমাদের জন্য এখানে দেওয়া আছে যে প্লেটো এবং ম্যাকিয়াভেলি থেকে একটি প্রশ্ন আসার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। ঠিক আছে, প্লেটো ম্যাকিয়াভেলির মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই। এবার মডিউল টুতে দেখো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য তো অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা এখনও চাইলে অ্যাডমিশান নিতে পারো আমাদের পেড ব্যাচে, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই সাবজেক্টের ওপরে, তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন, জন লককে কি আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলা যায়? যুক্তিসহ আলোচনা করো। তারপরে আছে রুসোর সাধারণ ইচ্ছার তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট, জাব অধীনের সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো। জাব অধীনের সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো। নেক্সট, টমাস হবসের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের প্রকৃতি সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। নেক্সট, স্বাধীনতা সম্পর্কে রুসোর চিন্তা আলোচনা করো। স্বাধীনতা সম্পর্কে রুসোর চিন্তা আলোচনা করো। এখানে টিপস কি আছে যে লক এবং রুসো থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। ঠিক আছে, এই পেপার থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, প্লেটোর সাম্যবাদ সম্পর্কে টিকা। দ্বিতীয় প্রশ্ন, ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতার ভূমিকা কী ছিল। নেক্সট, অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণগুলি কি কি। সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মত। নেক্সট, রোমানদের আইন তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, রেনেসাঁসের রাজনৈতিক তাৎপর্য বা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। মডিউল 2 থেকে দেখো বোদিনের সার্বভৌমিকতার সীমাবদ্ধতাগুলি কি কি। বোদিনের সার্বভৌমিকতা অর্থাৎ বোদার সার্বভৌমিকতার তত্ত্বের সীমাবদ্ধতা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। নেক্সট, হবস কি বাস্তববাদী দার্শনিক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট, লকের সম্পত্তির তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। নেক্সট, রুসোর গণতন্ত্র বিষয়ক ধারণা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, লকের প্রাকৃতিক অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। প্রাকৃতিক অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এই ছিল তোমাদের টোটাল সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখে নাও। তোমাদের জন্য ইংলিশ ভার্সানের সাজেশানটা রেডি করে দেওয়া হয়েছে এবং আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও, সম্পূর্ণ সাজেশান আমি স্ক্রল করে যাচ্ছি। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট দেখে নাও, এটা CC 7 পেপার যাচ্ছে, CC 7 পেপার এটা। আর তোমরা বলতে পারো প্রশ্নের সংখ্যা অধিক হয়ে গেছে। দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি